হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য ঠিক আছে তোমাদের ভূগোল বিষয়ের উপর চ্যাপ্টার 7 ভারতের সম্রাট এখান থেকে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এখান থেকে তাই কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এনেছি, তাই তোমরা প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে দেখে নাও, উত্তর সমেত বলে দিচ্ছি। ঠিক আছে, সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? পিট কয়লা। কয়লার উপজাত দ্রব্যগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? অ্যান্থ্রাসাইট এটি একটি ধরনের কয়লা উপজাত নয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ভারতের উড়িষ্যা রাজ্যে কোন খনিজের উত্তোলন প্রথম স্থান অধিকার করেছে? অক্সাইড। কয়লার প্রধান উপাদান কি? কার্বন। কয়লার সর্বশেষ রূপান্তর কি? গ্রাফাইট। ভারতের প্রাচীনতম কয়লা খনির নাম কি? রানীগঞ্জ। কোল ইন্ডিয়া লিমিটেড সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লিগনাইট জাতীয় কয়লা পাওয়া যায়? তামিলনাড়ু। ভারতের সবচেয়ে উন্নত মানের কয়লা কোন উপত্যকায় পাওয়া যায়? দামোদর উপত্যকা। তারপরে প্রশ্ন, কয়লা প্রধানত কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয়? তাপবিদ্যুৎ উৎপাদনে। তারপরে প্রশ্ন, ভারতের মধ্যে কয়লা উৎপাদন প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? ছত্তিশগড়। কোক কয়লা কোন ধরনের কয়লা থেকে প্রস্তুত করা হয়? বিটুমিনাস কয়লা থেকে। ভারতের বেশিরভাগ কয়লা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? বিটুমিনাস শ্রেণীর। ঠিক আছে, তারপরে প্রশ্ন, শিল্পে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন শ্রেণীর কয়লা? বিটুমিনাস শ্রেণীর কয়লা। কোক কয়লা প্রস্তুত করতে কী ধরনের চুল্লি ব্যবহার করা হয়? কোক চুল্লি। সম্পদের প্রকৃত জননী কাকে বলা হয়? মানুষের জ্ঞানকে। জীবজগৎ থেকে প্রাপ্ত সম্পদকে কী বলা হয়? জৈব সম্পদ। জলবিদ্যুৎ শক্তিকে আর কি বলা হয়? সাদা কয়লা। জাতীয় বিদ্যুৎ সংস্থা এনটিপিসি কবে গঠিত হয়? 1775 খ্রিস্টাব্দে। সাগর সম্রাট কোথায় অবস্থিত? আরব সাগরে। ভারতের খনিজ তেল অনুসন্ধানকারী সংস্থার নাম কি? ওএনজিসি। বগ আয়রন এর অপর নাম কি? টাইটেনিয়াম। এশিয়ার বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাটের লম্বায়। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছিল? ভাগরাতে। ওএনজিসি এর পূর্ণরূপ কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ঠিক আছে, বাতাস কি ধরনের সম্পদ? প্রবাহমান সম্পদ। সম্পদ সৃষ্টির প্রথম উপাদান কি? প্রকৃতি। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ভারতের আনুমানিক কতটি উষ্ণ প্রবর্ষণ রয়েছে? প্রায় 300টি। সম্পদ সৃষ্টির উপাদান কয়টি এবং কী কী? 3টি। প্রকৃতি, মানুষ, সংস্কৃতি। ঠিক আছে, সম্পদ সৃষ্টিতে মানুষের কী ধরনের ভূমিকা থাকে? দ্বৈত ভূমিকা, সৃষ্টিকারী ও ধ্বংসকারী। তারপরে প্রশ্ন, অ্যালুমিনিয়াম কোন খনিজ আকরিক থেকে উৎপন্ন হয়? বক্সাইট। অভ্রের দুটি আকরিকের নাম কি কি? মাস্কোভাইট ও বাটুয়াটাইট। ঠিক আছে, অভ্র উৎপাদনের ভারতের কোন রাজ্য প্রথম স্থান হয়ে রয়েছে? বিহার। পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র উৎপাদক দেশ কোনটি? ভারত। তারপর প্রশ্ন, ভারত প্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? 1974 খ্রিস্টাব্দে। কোল ইন্ডিয়া লিমিটেড কবে গঠিত হয়? 1975 খ্রিস্টাব্দে। খনিজ তেলে কী নামে ডাকা হয়? তরল সোনা। আন্টার্কটিকা মহাদেশ কী ধরনের সম্পদ হিসেবে গণ্য? জাতীয় সম্পদ। বিশ্বের সবচেয়ে কর্মক্ষম মানুষ কোথায় বসবাস করে? ভারতে। পরিবেশের জন্য ক্ষতিকর নয় এমন জ্বালানিকে কী বলা হয়? সবুজ জ্বালানি। পশ্চিমবঙ্গের কোন স্থানে খনিজ তেল শোধনাগার হয়েছে? হলদিয়া। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, সাগর সম্রাট কোথায় অবস্থিত? আরব সাগরের। উত্তর পূর্ব ভারতের দুটি খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি? ডিগবয় ও নাহারকাটিয়া। উড়িষ্যার বৃহত্তম কয়লা খনির নাম কি? তালচের। কোরবা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি? ন্যাফতা। ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে কোন যুগের কয়লা বেশি পাওয়া যায়? টার্সিয়ার যুগের। প্যারাফিন কী ধরনের দ্রব্য? খনিজ তেলের উপজাত দ্রব্য। ছত্তিশগড়ের সর্বশ্রেষ্ঠ আকরিক লৌহক্ষেত্র কোনটি? বাওলাডিলা। ঠিক আছে, ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি এবং কোথায় অবস্থিত? নিভলি, তামিলনাড়ুতে। ভারতের থেকে সর্বাধিক লৌহ আকরিক কোন দেশ রপ্তানি করা হয়? জাপান। কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়? পেট্রোবাসন শিল্প। ভারত কোন দেশে সবচেয়ে বেশি লৌহ রপ্তানি করে? জাপান। ভারতের খনিজ তেল অনুসন্ধানকারী সংস্থাটির নাম কি? ওএনজিসি। ভারতের বৃহত্তম আকরিক লৌহ ক্ষেত্র কোথায় অবস্থিত? বরম জামাদা, ঝাড়খণ্ড। ঠিক আছে, তারপরের প্রশ্ন লেখো, ঝরিয়া কিসের জন্য বিখ্যাত? কয়লা খনিজ দ্রব্য উত্তোলনের জন্য। লিগনাইট কয়লা উত্তোলনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তামিলনাড়ু। ভারতের সর্বশ্রেষ্ঠ খনিজ তেল উৎপাদক রাজ্যের নাম কি? মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায়? বক্সাদুয়ার। কোন কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে গঠিত হয়? 1975 খ্রিস্টাব্দে। হলদে বাদামি রঙের আকরিক লৌহকে কি বলে? লিমোনাইট। ভারত তথা পৃথিবীর একক বৃহত্তম লৌহ খনি কোনটি? ঝাড়খণ্ডের চিরিয়া লৌহ খনি। ভারতের কোন স্থানে সর্বাধিক লিগনাইট বা জাতীয় কয়লা পাওয়া যায়? তামিলনাড়ুর নেভেলি। ভারতের কোন রাজ্যে হেমাটাইট লোহার সঞ্চয় সবচেয়ে বেশি? ওড়িশা। ভারতের কোথায় প্রথম বাণিজ্যিক ভিত্তিতে কয়লা তোলা শুরু হয়েছিল এবং কবে? রানীগঞ্জে 1974 সালে। ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোথায় অবস্থিত? জামুনগড়ে। কয়লাকে আর কি নামে ডাকা হয়? ব্ল্যাক ডায়মন্ড বা কালো হীরা। ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুন, উত্তরাখণ্ড। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা, খনিজ তেলকে আর কি বলা হয়? তরল সোনা। ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদক অঞ্চল কোনটি? তামিলনাড়ুর মুপান্দাল। ভারতের কোন স্থানে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়? ঝাড়খণ্ডের যদুগড়ায়। ভারত তথা এশিয়ার বৃহত্তম সৌর পার্কটির নাম কি? গুজরাটে চারস্ক সৌর পার্ক। পশ্চিমবঙ্গের কোথায় সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে? সাগরদ্বীপে।
ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে ওঠে? শতদ্রু নদীর উপর। কাবেরী নদীর সেতুর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যের অবস্থিত? তামিলনাড়ু। হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে? মহানদীর উপর। ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মহাপ্রদেশের বিন্ধ্যাচলে। রাজস্থানের প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? অন্তা। পশ্চিমবঙ্গের খনিজ তেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? হলদিয়া। ভারতের সর্বপ্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? সিদ্রাপং। পারমাণবিক শক্তি উৎপাদনের বিশ্বে ভারতের স্থান কত? চতুর্থ, ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদনের কেন্দ্রটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের তারাপুরে। সৌর কুকার ব্যবহারের বিশ্বে ভারতের স্থান কোথায়? প্রথম। পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ফারাক্কা। ঠিক আছে? দেখে নাও এবার ২ নম্বরের প্রশ্ন। সম্পদ কাকে বলে? যে সমস্ত প্রাকৃতিক বা মানবসৃষ্ট উপাদান মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণ করে এবং মানুষের কল্যাণে ব্যবহার হয় তাকে সম্পদ বলে। সম্পদ মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করতে সাহায্য করে। সম্পদের উপযোগিতা ও মূল্য মানুষের চাহিদার উপর নির্ভর করে। প্রাকৃতিক বস্তু, শক্তি, জ্ঞান ও দক্ষতা সম্পদ হতে পারে। তাই মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম সবকিছুই সম্পদ। জৈব সম্পদ কাকে বলে? যে সমস্ত সম্পদ জীবিত প্রাণী বা জীবজগৎ থেকে পাওয়া যায় তাকে জৈব সম্পদ বলা হয়। উদ্ভিদ, প্রাণী, মানুষ এবং বিভিন্ন অণুজীব এই সম্পদের অন্তর্ভুক্ত। এগুলোকে সাধারণত জীবমণ্ডল থেকে পাওয়া যায় এবং মানুষের বিভিন্ন কাজে ব্যবহার হয়। খাদ্য, ওষুধ ও কাঁচামাল হিসেবে এগুলোর গুরুত্ব অনেক। তাই জীবজগৎ থেকে প্রাপ্ত সম্পদকে জৈব সম্পদ বলা হয়। অজৈব সম্পদ কাকে বলে? যে সমস্ত সম্পদের উৎপত্তি জীবজগৎ থেকে নয় বরং অজীব পদার্থ থেকে হয় তাকে অজৈব সম্পদ বলা হয়। যেমন পাথর, লোহা, তামা, সোনা, মাটি ইত্যাদি এগুলো প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং মানুষের বিভিন্ন কাজে ব্যবহার হয়। শিল্প, নির্মাণ ও প্রযুক্তিতে অজৈব সম্পদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তাই অজীব পদার্থ থেকে পাওয়া সম্পদকে অজৈব সম্পদ বলা হয়। বস্তুগত বা স্পর্শযোগ্য সম্পদ কাকে বলে? যে সমস্ত সম্পদকে চোখে দেখা যায় এবং হাতে স্পর্শ করা যায় তাকে বস্তুগত বা স্পর্শযোগ্য সম্পদ বলা হয়। এই ধরনের সম্পদের একটি নির্দিষ্ট আকার ও ওজন থাকে, যেমন ভূমি, জল, খনিজ, বন, যন্ত্রপাতি ইত্যাদি। মানুষ এগুলো সরাসরি ব্যবহার করতে পারে, তাই দৃশ্যমান ও স্পর্শ করা যায় এমন সম্পদকে বস্তুগত সম্পদ বলা হয়। তারপর দেখো অবস্তুগত বা অস্পর্শযোগ্য সম্পদ কাকে বলে? যে সমস্ত সম্পদকে চোখে দেখা যায় না এবং তাতে স্পর্শ করা যায় না কিন্তু মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাকে অবস্থাগত বা যোগ্য সম্পদ বলা হয়। যেমন জ্ঞান, শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য ও সংগঠন ক্ষমতা। এগুলো মানুষের মানসিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করে। এই সম্পদের কোনো দৃশ্যমান রূপ নেই, তাই এগুলোকে অবস্থাগত সম্পদ বলা হয়। সম্পদের বাধা কাকে বলে? যে সমস্ত প্রাকৃতিক বা মানবসৃষ্ট উপাদান মানুষের প্রয়োজন পূরণে সাহায্য না করে বরং বাধা সৃষ্টি করে তাকে সম্পদের বাধা বলা হয়। এগুলো মানুষের জীবনযাত্রা ও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেমন বন্যা, ভূমিকম্প, খরা বা মরুভূমি। এসব কারণে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, তাই মানুষের কল্যাণে বাধা সৃষ্টি করা উপাদানকে সম্পদের বাধা বলা হয়। সম্পদের উপযোগিতা কাকে বলে? কোনো বস্তু বা উপাদান মানুষের প্রয়োজন পূরণ করার যে ক্ষমতা রাখে তাকে সম্পদের উপযোগিতা বলা হয়। উপযোগিতা থাকলেই কোনো বস্তু সম্পদে পরিণত হয়। মানুষের জ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে কোনো বস্তুর উপযোগিতাও বৃদ্ধি পায়, ফলে আগে যা সম্পদ ছিল না তা পরে সম্পদে পরিণত হতে পারে। তাই মানুষের প্রয়োজন পূরণের ক্ষমতায় সম্পদের উপযোগিতা। প্রবাহমান বা অফুরন্ত সম্পদ কাকে বলে? যে সমস্ত সম্পদ প্রকৃতিতে অবিরামভাবে পাওয়া যায় এবং ব্যবহারের ফলে শেষ হয়ে যায় না তাকে প্রবাহমান বা অফুরন্ত সম্পদ বলা হয়। এগুলো প্রকৃতির দ্বারা ক্রমাগতভাবে উৎপন্ন হয়, যেমন সূর্যের আলো, বায়ু, সমুদ্রের ঢেউ ইত্যাদি। মানুষের ব্যবহার সত্ত্বেও এগুলো নিঃশেষ হয় না। তাই এই ধরনের সম্পদ প্রবাহমান বা অফুরন্ত সম্পদ বলা হয়। পুনর্ভব সম্পদ কাকে বলে? যে সমস্ত সম্পদের ব্যবহার পর আবার স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় সৃষ্টি হতে পারে তাকে পুনর্ভব সম্পদ বলা হয়। এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ধরে পাওয়া যায়, যেমন বন, মাটি, জল, পশু-পাখি ইত্যাদি। এগুলো মানুষের সাথে আবার পুনরুদ্ধার হয়, তাই পুনরায় সৃষ্টি হতে সক্ষম সম্পদকে পুনর্ভব সম্পদ বলা হয়। তারপরের প্রশ্ন দেখে নাও, ধাতব খনিজ কাকে বলে? যে সমস্ত খনিজ থেকে ধাতু পাওয়া যায় তাকে ধাতব খনিজ বলে। এই খনিজগুলো থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন করে শিল্প ও প্রযুক্তিতে ব্যবহার করা হয়, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা ইত্যাদি। ধাতব খনিজের উদাহরণ এগুলো পৃথিবীর ভূত্বকে পাওয়া যায়, তাই যে খনিজ থেকে ধাতু পাওয়া যায় তাকে ধাতব খনিজ বলে। অধাতব খনিজ কাকে বলে? যে সমস্ত খনিজ থেকে ধাতু পাওয়া যায় না তাকে অধাতব খনিজ বলে। এই খনিজগুলো সাধারণত শিল্প ও দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে ব্যবহার হয়। এগুলোর মধ্যে ধাতব বৈশিষ্ট্য থাকে না, যেমন মাইকা, চুনাপাথর, জিপসাম, লবণ ইত্যাদি অধাতব খনিজের উদাহরণ। তাই যে খনিজ থেকে ধাতু পাওয়া যায় না তাকে ধাতব খনিজ বলা হয়। আকরিক কাকে বলে? যে খনিজ পদার্থ থেকে সহজে ও লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলা হয়। আকরিকের মধ্যে ধাতুর পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে, তাই শিল্পে ধাতু উৎপাদনের জন্য এগুলো ব্যবহার করা হয়। যেমন হেমাটাইট ও ম্যাগনেটাইট হলো লোহার আকরিক ধাতু, তাই ধাতু উৎপাদনের উপযোগী খনিজকে আকরিক বলা হয়। পিক
আয়রন কাকে বলে? লোহা আকরিককে উচ্চ তাপমাত্রায় ব্লাস্ট ফার্নেসে গলিয়ে যে অপরিশোধ লোহা পাওয়া যায় তাকে পিগ আয়রন বলা হয়। এতে কার্বনের পরিমাণ বেশি থাকে এবং এটি ভঙ্গুর প্রকৃতির হয়। পিগ আয়রন থেকে পরে বিভিন্ন প্রক্রিয়ায় ইস্পাত তৈরি করা হয়। এটি লোহা শিল্পের একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাই ব্লাস্ট ফার্নেস প্রাপ্ত অপরিশোধিত লোহাকে পিগ আয়রন বলা হয়। স্পঞ্জ আয়রন কাকে বলে? লোহা আকরিককে বিশেষ প্রক্রিয়ায় গলানো ছাড়াই সরাসরি হ্রাস করে যে ছিদ্রযুক্ত লোহা তৈরি করে হয় তাকে স্পঞ্জ আয়রন বলা হয়। এই গঠন স্পঞ্জের মতো হয়, এর নাম দেওয়া হয়েছে। এতে লোহার পরিমাণ বেশি থাকে এবং এটি ইস্পাত তৈরিতে ব্যবহার হয়। আধুনিক লোহা ও ইস্পাত শিল্পে এর গুরুত্ব অনেক। তাই এই ছিদ্রযুক্ত লোহাকে স্পঞ্জ আয়রন বলা হয়। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? প্রাচীনকালে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে যে জ্বালানি তৈরি হয়েছে তাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। এই জ্বালানিগুলো থেকে শক্তি উৎপাদন করা হয়, যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। এগুলো লক্ষ লক্ষ বছরে তৈরি হয়েছে, তাই জীবজগতের অবশেষ থেকে তৈরি জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। কোক কয়লা বলতে কি বোঝো? কোক কয়লা হলো এক ধরনের উচ্চ মানের কয়লা যা থেকে কোক উৎপাদন করা হয়। এই কয়লা তাপে গরম করলে এতে থাকা অশুদ্ধ পদার্থ বের হয়ে যায় এবং কঠিন কার্বন অবশিষ্ট থাকে। এই কোক লোহা ইস্পাত শিল্পে জ্বালানি ও রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার হয়। তাই যে কয়লা থেকে কোক তৈরি করা যায় তাকে কোক কয়লা বলে। কোল ইন্ডিয়া লিমিটেড কি? কোল ইন্ডিয়া লিমিটেড হলো ভারতের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যা দেশের অধিকাংশ কয়লা উৎপাদন ও সরবরাহের দায়িত্ব পালন করে। এটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন রাজ্যে এর বহু কয়লা খনি রয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে কয়লা সরবরাহের এই সংস্থার বড় ভূমিকা আছে। তাই এটি ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী সরকারি সংস্থা। ক্রুড অয়েল ও অয়েল ট্র্যাপ কি? ভূগর্ভ থেকে সরাসরি যে অপরিশোধিত তেল পাওয়া যায় তাকে ক্রুড অয়েল বলা হয়। এতে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন ও অশুদ্ধ পদার্থ থাকে। ভূগর্ভে যে বিশেষ গঠন বা স্তরে এই তেল জমা হয় থাকে তাকে অয়েল ট্র্যাপ বলা হয়। সাধারণত শিলাস্তরে ভাঁজ বা গম্বুজ আকৃতির অংশে তেল জমা হয়, তাই অপরিশোধিত তেল ও তার জমার স্থলকে যথাক্রমে ক্রুড অয়েল ও অয়েল ট্র্যাপ বলা হয়। কালো হিরে কাকে বলে? কেন বলে? কয়লাকে কালো হীরা বলা হয় কারণ কয়লা দেখতে কালো এবং এর অর্থনৈতিক মূল্য খুব বেশি। শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় কয়লা একটি দেশের শিল্প উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে, তাই এর মূল্যবান গুরুত্বের জন্য কয়লাকে কালো হীরা বলা হয়। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখে দাও, সঞ্চিত বা ক্ষয়িষ্ণু বা অনুপ্রভব সম্পদ কাকে বলে? যে সমস্ত সম্পদ প্রকৃতিতে সীমিত পরিমাণে পাওয়া যায় এবং একবার ব্যবহার করলে সহজে বা স্বল্প সময়ে পুনরায় সৃষ্টি হয় না তাকে সঞ্চিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ বলা হয়। এই সম্পদ গঠনে লক্ষ লক্ষ বছর সময় লাগে। অতিরিক্ত ব্যবহারের এগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে পারে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। তাই যে সম্পদ দ্রুত পুনরায় সৃষ্টি হয় তা হয় না তাকে অপুনর্ভব সম্পদ বলে। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের আজকের এতটুকুই দিলাম, 20টা প্রশ্ন 2 নম্বরের, আর সব এমসিকিউগুলো দিলাম। ঠিক আছে? ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো রেডি করবে, আর দ্বিতীয় ভিডিওতে বাদবাকি যে কটা প্রশ্ন আছে তোমাদের 2 নম্বরের, 3 নম্বরের সব প্রশ্নগুলো আর 5 নম্বরের প্রশ্ন সব দিয়ে দেবো। ঠিক আছে? বেশি প্রশ্ন নেই, পরের ভিডিওতে কভার হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। আর পরের ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।